শনিবার মন্ত্রিসভায় অনুমোদিত কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ঐক্যবদ্ধ পেনশন স্কিম বা ইউপিএস কি আর্থিকভাবে চাপ সৃষ্টি করা পুরনো পেনশন ব্যবস্থা বা ওপিএসে ফিরে আসা। যেহেতু দুই ব্যবস্থায় অবসরকালীন সুবিধাগুলি অনুরূপ, ছোট উত্তরটি হল না। ওপিএস এবং ইউপিএসের মধ্যে প্রধান পার্থক্য হল পুরানো স্কিমটি ছিল একটি অতহবিলযুক্ত ব্যবস্থা, যেখানে ইউপিএস এবং বর্তমান নতুন পেনশন স্কিম বা এনপিএস দুটোই সম্পূর্ণ তহবিলযুক্ত পেনশন স্কিম। একটি তহবিলযুক্ত পেনশন স্কিম এমন একটি যা বিনিয়োগের উপর অবসর তহবিলের আয়ের উপর ভিত্তি করে বর্তমান এবং ভবিষ্যতের আর্থিক বাধ্যবাধকতাগুলি পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। তহবিল নিশ্চিত করা হয় কর্মচারী এবং নিয়োগকারীর বাধ্যতামূলক অবদানের মাধ্যমে এবং বার্ষিক বাজেট বরাদ্দের মাধ্যমে। মোট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে একটি বড় অংশ এনপিএস থেকে ইউপিএসে স্থানান্তরিত হওয়ার আশা করা হচ্ছে, কারণ এটি ২৫ বছর ধরে কাজ করা কর্মচারীদের গত ১২ মাসের গড় বেসিক বেতনের ৫০% মাসিক পেনশন হিসাবে নিশ্চিত করবে, যা কর্মচারী ইউনিয়নগুলির একটি প্রধান দাবি। যেহেতু এনপিএস সম্পূর্ণ তহবিলযুক্ত ছিল, এর তহবিল মূলত কেন্দ্রীয় ঋণে বিনিয়োগ করা হয়েছিল, এর পেনশনগুলি বাজারের আয়ের সাথে সংযুক্ত ছিল, কোনো নিশ্চিত প্রদানের নিশ্চয়তা ছাড়াই, যা কেন্দ্রীয় কর্মচারীদের একটি প্রধান দাবি ছিল। ২০০৪ সালে বাতিল হওয়া ওপিএসও ২০ বছর মেয়াদে চাকরি করা কর্মচারীদের জন্য তাদের বেসিক বেতনের অর্ধেক সমান মাসিক পেনশন প্রদান করত। ঠিক যেমন ওপিএসে, ইউপিএসও অবসর নেওয়ার পরে গ্র্যাচুইটির উপরে একটি এককালীন অর্থ প্রদান করবে, যেখানে ওপিএস বেসিক বেতনের ৫০% নির্দিষ্ট পেনশন প্রদান করত। কর্মচারীদের তাদের বেতনের কোনো অংশ পেনশন সুবিধার জন্য অবদান রাখতে হতো না। এটি ওপিএসকে আর্থিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল, কারণ পেনশন দায়বদ্ধতা বেড়েছিল। বর্তমান এনপিএস ২০০৪ সালে চালু করা হয়েছিল একটি প্রধান আর্থিক সংস্কার হিসাবে, কারণ রাজ্যগুলির ঋণ অতহবিলযুক্ত পেনশন ব্যবস্থা থেকে দ্রুত বাড়ছিল। এনপিএসের অধীনে মোট অবদানের ক্ষেত্রে সরকারের অংশ ছিল ১৪%, যেখানে কর্মচারীদের তাদের বেতনের ১০% প্রদান করতে হতো। শনিবার চালু করা ইউপিএসের অধীনে সরকারের অবদান হবে ১৮.৫%, যেখানে কর্মচারীরা ১০% অবদান রাখবেন। সরকারি অধিক অবদানই সরকারকে একটি নিশ্চিত পরিমাণ প্রদান করতে সক্ষম করে তুলবে। ওপিএস ছিল একটি অতহবিলযুক্ত ব্যবস্থা, তাই দীর্ঘমেয়াদে রাজ্য সরকারের পেনশন দায়বদ্ধতাগুলি একটি তীক্ষ্ণ অস্থিতিশীল বৃদ্ধির দিকে দেখিয়েছিল, বলেছিলেন সৌম্য কান্তি ঘোষ, দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার। ২০২৩-২৪ সালে ভারতের কেন্দ্রীয় পেনশন বাজেট ছিল ২.৩৪ লাখ কোটি টাকা। ২০২১-২২ সালে শেষ হওয়া ১২ বছরের সময়কালের জন্য পেনশন দায়বদ্ধতার যৌগিক বার্ষিক বৃদ্ধি ছিল সমস্ত রাজ্য সরকারের জন্য ৩৪%। ২০২০-২১ অনুযায়ী রাজস্ব প্রাপ্তির শতাংশ হিসেবে পেনশন বহির্ভূত ব্যয় ছিল ১৩.২%, বলেছেন ঘোষ। অতহবিলযুক্ত ব্যবস্থাগুলির সাথে আন্তঃপ্রজন্মীয় অসমতা সম্পর্কে একটি বৈশ্বিক উদ্বেগ রয়েছে, বলেছেন রবিন তালদি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজন শ্রম অর্থনীতিবিদ। আন্তঃপ্রজন্মীয় অসমতা ঘটতে পারে যদি তরুণ এবং ভবিষ্যৎ প্রজন্মগুলি পূর্ববর্তী প্রজন্মের দ্বারা গৃহীত সিদ্ধান্তগুলির ফলে সৃষ্ট অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে বাধ্য হয়। পেনশন দায়বদ্ধতা এমন একটি বোঝা